হরমুজ বন্ধ আর জ্বালানি স্থাপনা ইরানের হামলায় তেল গ্যাসের বাজারে অস্থিরতা। অপরিশোধিত জ্বালানির দাম বেড়েছে 13%। এলএনজি পরিবহনে জাহাজ ভাড়া 45% বাড়তি। রফতানি আয়ে বড় ধাক্কা, এক মাসে কমেছে 20%। ধারাবাহিক নেতিবাচক প্রবৃদ্ধিতে পোশাক খাত ঘুরে দাঁড়াতে সময় লাগবে বলছেন উদ্যোক্তারা। চাপ বাড়াচ্ছে মধ্যপ্রাচ্য সংকট। খেলাপিরনে লাগাম, 3 মাসে কমেছে 87,298 কোটি টাকা। 1,52,790 কোটি টাকা কমেছে প্রভিশন ঘাটতি। ঋণ আদায়ে জোর দেওয়ার ফল দাবি বাংলাদেশ ব্যাংকের। গাইবান্ধার সাঘাটায় বাড়ছে রসুন সহ মশলা জাতীয় ফসলের চাষ। 2 ফসলি জমি হচ্ছে 3 ফসলি। লাভবান কৃষক। আবাদ বাড়াতে চাষির পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। এবং দক্ষিণ কোরিয়াকে পর্যটন পরাশক্তিতে রূপান্তরের লক্ষ্যমাত্রা নির্ধারণ। ব্যাপক পরিকল্পনা সরকারের। শীতকালীন ছুটিতে জাপানে দর্শনার্থীর ভিড়। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ফরহাদুর রহমান। হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ও সৌদি কাতারের জ্বালানি স্থাপনা ইরানের হামলার পর বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেল ও গ্যাসের দাম। একদিনে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে 13%। আর কাতার এনার্জির রাস লাফান কমপ্লেক্সে এলএনজি উৎপাদন বন্ধ করায় ইউরোপীয় বাজারে এলএনজির দাম 50% বেড়ে গেছে। এদিকে এলএনজি পরিবহনে জাহাজ ভাড়া প্রায় 45% বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্য জুড়ে হামলা চালিয়ে যাওয়ায় সরবরাহ সংকটের আশঙ্কায় বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বাড়ছে। বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস পরিবহন হওয়া হরমুজ প্রণালীর কাছে কমপক্ষে 3 জাহাজে হামলার পর বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম 13% বেড়ে ব্যারেল প্রতি $82 ছাড়ায়, যা 2025 সালের জানুয়ারির পর সর্বোচ্চ। তবে দাম কিছুটা কমে বর্তমানে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $79.48। এদিকে সৌদি আরামকো রাস তানুরায় তাদের প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলার পর শোধনাগারটি সাময়িকভাবে বন্ধ করে দেয়। ইরানের হামলার পর রাস লাফান কমপ্লেক্সে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ করেছে কাতার এনার্জি। এই প্রতিষ্ঠানের 82% ক্রেতাই এশিয়ার দেশগুলো। এরপরে ইউরোপীয় বাজারে এলএনজির দাম 50% বেড়ে যায়। বিশ্বের প্রায় 20% গ্যাস কাতার সরবরাহ করে থাকে এবং এশীয় ও ইউরোপীয় বাজারে জ্বালানির চাহিদার ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামী রেভলিউশনারি গার্ডস ক্রপস আইআরজিসি। তারা প্রণালী থেকে চলাচল করা সব ধরনের নৌযানে হামলার হুমকি দিয়েছে। এমন প্রেক্ষাপটে এলএনজি পরিবহনে জাহাজ ভাড়া প্রায় 45% বেড়ে গেছে। এলএনজি পরিবহনের মূল্য নির্ধারণকারী সংস্থা স্পার্ক কমোডিটিসের মতে আটলান্টিকের দৈনিক ভাড়া 43% বেড়ে $61,500 দাঁড়িয়েছে। আর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পণ্য পরিবহনের হার আগের দিনের তুলনায় 45% বেড়ে দাঁড়িয়েছে $41,000। হরমুজ প্রণালীর প্রবেশপথে আন্তর্জাতিক জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। সংঘাত দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়ে ব্যারেল প্রতি $100 হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে নিরাপত্তাজনিত কারণে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী প্রায় 131টি ফ্লাইট বাতিল হয়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছি তার কাছে। কাজল, 28 ফেব্রুয়ারি যে যুদ্ধের দামামা মধ্যপ্রাচ্য ধরে শুরু হয়, সেই যুদ্ধের কারণে যে পরিস্থিতির মধ্যে যে এভিয়েশন খাতে বেশি প্রভাব পড়ে, সেটির প্রভাবে কিন্তু বাংলাদেশ অন্তর্ভুক্ত। এখন পর্যন্ত সেই অস্থিরতার কারণে, যুদ্ধের কারণে কিন্তু 131টি ফ্লাইট আজ পর্যন্ত, অর্থাৎ এই দুপুর 11টা কিংবা 11টা পর্যন্ত, সকাল 11টা পর্যন্ত ঘোষণা দিয়েছে, সেটি দুপুর 12টাও বলতে পারি আমরা। এই পর্যন্ত ঘোষণা কিন্তু 131টি ফ্লাইট কিন্তু এখনও ক্যান্সেল করা হয়েছে, বাতিল করা হয়েছে। তো এর মধ্যে 28 তারিখে শুরু হয় কিন্তু 23টি ফ্লাইটের মধ্য দিয়ে বাতিল হওয়া ফ্লাইটের। এরপরে 1 তারিখে আমরা দেখেছি 40টি, 2 তারিখে সেটি 46টি এবং সবশেষ এখন পর্যন্ত 22টি ফ্লাইট কিন্তু বাতিল করা হয়েছে মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন। সেক্ষেত্রে আমরা দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন ফ্লাইট কিন্তু এখনও
চলছে, অর্থাৎ স্বাভাবিক হচ্ছে, যেহেতু ম্যাসিভ আকারে মধ্যপ্রাচ্যের যে হামলা সেটি কিন্তু এখন অনেকটাই বলা চলে যে হচ্ছে না, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো ছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সেখানে কিন্তু হামলার পর অন্যান্য প্লেসে যেহেতু হচ্ছে না, সেক্ষেত্রে বিভিন্ন দেশ কিন্তু মধ্যপ্রাচ্যে তারা ফ্লাইট পরিচালনা কিছুটা স্বল্প পরিসরে শুরু করেছে। তবে 2-3টি দেশ কিন্তু এখনও সেভাবে স্বাভাবিক না হয় কিন্তু থমকে আছে অন্যান্য বাতিল হওয়া ফ্লাইটগুলো। সেক্ষেত্রে আজকে যে ফ্লাইটগুলো বাতিল হয়েছে সেটা হচ্ছে কাতারের 4টি, এমিরেটসের 4টি, গালফ এয়ার 4টি, ফ্লাই দুবাই 4টি, কুয়েত 2টি এবং জাজিরা এয়ারলাইন্সের 4টি। সব মিলে 22টি ফ্লাইট এখন পর্যন্ত সিভিল এভিয়েশন ঘোষণা দিয়েছে, অর্থাৎ শাহজালাল বিমানবন্দর বলেছে যে এখন পর্যন্ত 22টি ফ্লাইট ক্যান্সেল। সব মিলে বলা চলে যে এই অস্থিরতার মধ্যে এবং যাত্রা ভোগান্তির ক্ষেত্রে আজকে যে চতুর্থ দিন, সেই চতুর্থ দিনে কিন্তু এসে আমরা সেভাবে ভোগান্তি কিন্তু দেখতে পাইনি, অর্থাৎ ক্যান্সেল হওয়া বাতিল হওয়া ফ্লাইটের যে যাত্রীরা সব মিলে যে ভোগান্তির সৃষ্টি প্রথম দিন হয়েছিল সেটি কিন্তু এখন পর্যন্ত নেই। স্বাভাবিকভাবে তাদের বিভিন্নভাবে প্রক্রিয়া করে প্রতিটি স্টেপে কিন্তু তাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছে এয়ারলাইন্সগুলো। সেক্ষেত্রে দিন শেষে কিন্তু ফ্লাইট বাতিলের সংখ্যা আরও কিছু যোগ হতে পারে এমনটি কিন্তু জানিয়েছে সিভিল এভিয়েশন। তো আমার কাছে এই ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। বড় ধাক্কা লেগেছে দেশের রফতানি আয়ে, 1 মাসে কমেছে 20% বেশি, আর চলতি অর্থ বছরের প্রথম 8 মাসের যোগফলে 3.15% কমেছে এই আয়। বাজার সংকোচনের মুখে পড়েছে তৈরি পোশাক খাত। উদ্যোক্তারা বলছেন ঘুরে দাঁড়াতে সময় লাগবে আরও। 8 মাস পার হয়েছে চলতি অর্থ বছরের, এর মধ্যে ফেব্রুয়ারি পর্যন্ত টানা 7 মাস কমেছে রপ্তানি আয়। এমন শঙ্কার তথ্যই দিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। ইপিবির হালনাগাদ তথ্য, গেল ফেব্রুয়ারিতে তৈরি পোশাক শিল্প থেকে এসেছে $281.59 লাখ, যা এর আগের মাস জানুয়ারির তুলনায় 22.10% কম, আর 13.21% কমেছে বছর ব্যবধানে। চলতি অর্থ বছরের প্রথম 8 মাসের যোগফলে এ খাতের রপ্তানি আয় কমেছে 3.73%। দেশের প্রধান রপ্তানি খাতের ধারাবাহিক পতনের মুখে হেলে পড়েছে মোট রপ্তানি আয়ের হিসাবও। গেল ফেব্রুয়ারি পর্যন্ত 8 মাসে দেশে মোট রপ্তানি আয় এসেছে $3,190.58 লাখ, যা গেল অর্থ বছরের একই সময়ের তুলনায় 3.15% কম, আর জানুয়ারির তুলনায় 20.81% কমে শুধু ফেব্রুয়ারিতে এসেছে $349.53 কোটি। উদ্যোক্তারা বলছেন মার্কিন শুল্ক আগ্রাসনে সংকোচনমুখী বিশ্ববাজারের চাপ কাটিয়ে উঠতে সময় লাগবে আরও। এর মধ্যে নতুন ভাবনায় ফেলেছে ইরানে মার্কিন ইসরায়েল হামলা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠা মধ্যপ্রাচ্য। বিগত 6-7 মাস যাবত আমাদের ব্যবসা কিন্তু নেগেটিভ দিকে যাচ্ছে। তো এই অবস্থায় এই রিসেন্ট যুদ্ধ কিন্তু মরার উপর খরার গায়ের মতো অবস্থা। একদিকে কয়েক বছর ধরে রুশ ইউক্রেন যুদ্ধ চলছে, অন্যদিকে নতুন করে শুরু হলো মধ্যপ্রাচ্য সংকট। অস্থির ভূ রাজনৈতিক হিসাবে অর্থনৈতিক সমীকরণ মেলাতে ব্যবসায়ীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে দূতাবাসগুলোকে, এমন তাগাদাই দিচ্ছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ এখনো আসিয়ান বাজারে রপ্তানি পণ্য বাড়াতে পারে নাই, বাংলাদেশ এখনো দক্ষিণ এশিয়া অঞ্চলে রপ্তানি বাড়াতে পারে নাই, বাংলাদেশ কিছু কিছু ট্রেড ব্লকের সাথে এখনো মুক্ত বাণিজ্য চুক্তি করতে পারে নাই, যেটার জন্য বাংলাদেশের রপ্তানি খাত বারবার হোঁচট খাচ্ছে। এমন পতনের মধ্যেও সোনালী আসে স্বপ্ন বুনে যাচ্ছেন পাট খাতের উদ্যোক্তারা। 8 মাসের হিসাবে গেল ফেব্রুয়ারি পর্যন্ত এ খাতের রপ্তানি আয় বেড়েছে 0.44%, যদিও 1 মাসের ব্যবধানে 6.24% আর বছর ব্যবধানে 12.28% কমতির হিসাব সামনে দাঁড়াচ্ছে শঙ্কার কারণ হয়ে। গেল জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মোটের ওপর রপ্তানি আয়ের হিসাবে এখনও ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে হোম টেক্সটাইলও। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, মধ্যপ্রাচ্য সংঘাতের জের ও বিশ্ববাজারে দেশে রফতানি আয়ের পতন থেকে কাটিয়ে ওঠার কৌশল নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIS-এর গবেষণা পরিচালক অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। ডক্টর মাহফুজ কবির, রেশমের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আলোচনা করছিলাম, প্রতিবেদন দেখছিলাম, বিশ্ববাজারে তেলের জ্বালানির দামের যে প্রভাব আসলে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের পড়েছে আমাদের দেশের সাথে সম্পর্ক কতটা? হ্যাঁ, আমাদের দেশে আসলে পুরোটাই প্রভাব পড়বে, তার কারণ আমাদের কোনো কিন্তু বিকল্প নেই। পৃথিবীর অন্যান্য দেশ কিন্তু ডাইভার্সিফাই করেছে। এই মুহূর্তে ভারতের সঙ্গে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা চুক্তি হয়েছে এবং সেখানে তারা ভেনেজুয়েলা থেকে এখন তেল আমদানি করবে, তো রাশিয়াও তাদের একটা বিকল্প। কিন্তু আমরা কিন্তু মধ্যপ্রাচ্যের উপরে পুরোপুরি নির্ভরশীল এখনও পর্যন্ত, LNG এবং আসলে অন্য জ্বালানির ক্ষেত্রে আর কি পেট্রোলিয়াম। তো এই অবস্থায় আসলে আমার মনে হয় কি যে আমরা তো এখন 2 সপ্তাহ দেখতে পারবো আর কি, যে 2 সপ্তাহ পর্যন্ত আমাদের মোটামুটি একটা বাফার
স্টক আছে, কিন্তু অন্যান্য মানে ডিপেন্ড করে আর কি, যে কেরোসিন বা অকটেন এগুলোর উপরে কিছু ভ্যারিয়েশন আছে, কিন্তু মূলত আমরা প্রায় 2 সপ্তাহের মতো সময় পাবো। এর মধ্যে আসলে আমাদের আমদানিটা করে ফেলতে হবে, তা না হলে আমাদের পুরো একটা ধাক্কা লাগবে। আর আরেকটা ছোট অল্টারনেটিভ আছে, সেটা হলো যে ভারতের সঙ্গে তো আমরা এই মুহূর্তে পাইপলাইনের সঙ্গে সংযুক্ত, মানে ভারত থেকে আমরা ডিজেল আমদানি করি পাইপলাইনের মাধ্যমে। এখন ওই জায়গাতে একটু এক্সপোর্ট করতে হবে, মানে এই আপৎকালীন সময়ে তাদের সঙ্গে এই সহযোগিতাটা বাড়াতে হবে যাতে আমরা বেশি ইম্পোর্ট করতে পারি। তবে সেটা অবশ্যই কেরোসিন, এটার বাইরে তো আমরা যেতে পারছি না। এই যে আপনি যখন এই আলোচনা করছেন একক উৎসের, মানে দুই দেশের জন্য 2 দেশ থেকে তেল আর 2 দেশ থেকে আমরা গ্যাস আনি, এই যে এক ধরনের একক উৎস, সেটির উপর নির্ভরশীল হওয়ার কারণে এই ঝুঁকিতে আমরা পড়লাম। হ্যাঁ অবশ্যই, কিন্তু আমাদের অল্টারনেটিভ আর কি আছে, মানে সেগুলো একটু দেখতে হতো। তার কারণ আমরা যখন আমদানি করি তখন কিন্তু সরাসরি অর্থ হয়তো নগদ সেভাবে দেই না, অনেক সময় বাকিতে নেই বা ওই মিডল ইস্ট থেকে ফাইন্যান্সিংটা করে। তো এইভাবে করে আমরা করে আসছি এতদিন ধরে, এবং একদিন পর্যন্ত কিন্তু সেরকম কোনো ঝুঁকি তৈরি হয়নি। যদিও মধ্যপ্রাচ্যে আমরা দেখেছি যে ইরানের সঙ্গে ইসরায়েলের মাঝে মাঝে সংঘর্ষ হয়েছে, গত বছর সংঘর্ষ হয়েছে, কিন্তু সেটা দুই পক্ষের মধ্যেই ছিল, অন্যান্য দেশের সাথে কিন্তু পুরো বিষয়টা আসলে সংযুক্ত হয়নি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা কিন্তু সৌদি আরব, কাতার, বাহরাইন, তো সবাই তো আসলে এর মধ্যে যুক্ত হয়েছে। তো এই অবস্থায় কিন্তু আসলে আমাদের জন্য খুব একটা বড় সমস্যা তৈরি হয়েছে। ট্রাম্প কিন্তু বলেছেন যে এই যুদ্ধ 4 থেকে 5 সপ্তাহ পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে, সময় প্রয়োজন হলে সেটি আরও বাড়বে। আমাদের যদি 2 সপ্তাহের যোগান থাকে অথবা মজুদ থাকে, আমরা 2 সপ্তাহ পরে কি করব? কতটা সংকট? না, সংকটটা কিন্তু এখন আমরা কল্পনা করতে পারছি না, মানে এটা বড় একটা আশঙ্কা তৈরি হয়েছে। এখন এমনও নয় যে আমরা আসলে কম ব্যবহার করতে পারবো, তার কারণ আমাদের যে এই বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে আমরা কিন্তু সব জায়গাতে আমাদের যে পরিবহন খাত, তারপরে আমাদের জ্বালানি, তো সব খাতেই প্রয়োজন হয়। তো এই জায়গাতে আমরা কি করব, আমাদের উপায়টা কি আসলে? তো সেটারও কিন্তু আমরা বিকল্প কোনো কিছু তৈরি করিনি। আমরা যদি নবায়নযোগ্য জ্বালানির জন্য বড় অবকাঠামো তৈরি করতাম, তাহলে সেক্ষেত্রে তাদের উপর নির্ভর করতে পারতাম। তো এখন মূলত আমরা কিন্তু তেল এবং গ্যাসের উপর নির্ভর করছি, তো এবং গ্যাসটাও কিন্তু আমরা এখন দেশের ভিতরে উৎপাদন সেভাবে করছি না, এই কারণে এলএনজির উপর নির্ভরশীল। তো এই কারণে দেখা যাচ্ছে কাতার থেকে আমাদের আমদানি করতে হচ্ছে। তো এই অবস্থায় আমি মনে করি যে এখনই সময় হচ্ছে যে কৌশলটাকে বদলানো, মানে এই পুরো মধ্যপ্রাচ্যের বাইরে যে দেশগুলো আছে, তো সেখান থেকে আমাদের আসলে তেল আমদানির জন্য এখনই আসলে চিন্তা ভাবনা করতে হবে, কৌশল তৈরি করতে হবে। সেক্ষেত্রে দামটা একটু বেশি পড়বে কিনা, কারণ পরিবহন খরচটা একটু বেশি, অথবা আমরা মধ্যপ্রাচ্য থেকে তেল যদি এই হরমুজ প্রণালী না হয়ে অন্য রুটে আনি, সেক্ষেত্রে আমাদের খরচ বাড়ছে। হ্যাঁ, না, রুটটা কোথায়, মানে এই এখন কিন্তু সব দেশই আক্রান্ত, মানে সৌদি আরবের যে ইস্ট ওয়েস্ট পাইপলাইন যেটি, তো সেই পাইপলাইনটা কিন্তু ল্যান্ড পাইপলাইন, এবং সেখানে সংযুক্ত আরব আমিরাতও রয়েছে। তো সংযুক্ত আরব আমিরাতের উপরে তো আক্রমণ চলছে। তো এই অবস্থা আমরা পাইপলাইন দিয়ে কতটুকু বা করতে পারি বা অন্য কোনো রুট দিয়ে, তো সুতরাং এই মুহূর্তে আসলে তেমন কোনো বিকল্প আমাদের হাতে নেই। তো এই অবস্থায় আমরা যেটা করতে পারি, যদি এটা সম্ভব হয় যে আমরা হয়তো ভেনিজুয়েলার সাথে কোনো একটা ডিলে যেতে পারি, কিন্তু সেইখান থেকে আসলে এলসি করা এবং আমদানি করতে করতে তো কয়েক মাস লেগে যাবে। তো জিনিসটা এতটা সহজ নয় যতটা আমরা চিন্তা করছি। তো সুতরাং এখন আসলে এই কোনোভাবে আসলে যতটুকু জাহাজ রয়েছে ততটুকুকে ছাড় করার জন্য আমরা কিছু করতে পারবো কিনা সেটাও কিন্তু নিশ্চিত না। তার কারণ এখন পরিষ্কার করে বলে দিয়েছে ইরান যে আসলে স্ট্রেট অফ হরমুজ দিয়ে কোনো কিছু চলাচল করবে না, সেটা পুড়িয়ে দেওয়া হবে সে জাহাজ। তো এই অবস্থায় আসলে আমাদের বড় একটা চিন্তার বিষয় যে আমরা কোথায় কি করব। তবে যে দেশগুলোতে এই মুহূর্তে মজুদ রয়েছে, মানে এই মধ্যপ্রাচ্যের বাইরে, তাদের সঙ্গে আমরা এই আপৎকালীন সময়ের জন্য কোনো চুক্তি করতে পারি কিনা বা কোনো রকম ব্যবসায়িক সম্পর্ক তৈরি সে বিষয়টি নিশ্চয়ই সরকার, নতুন সরকার, দায়িত্বপ্রাপ্ত সরকার বিবেচনা করবেন। তবে আমরা একটু রফতানি আয় নিয়ে আলোচনা করি। একটা প্রতিবেদন দেখলাম রফতানি আয় কমেছে। আপনার কাছে কি মনে হয় এই সময়ে এসে রফতানি আয় আমাদের কেন কমছে? হ্যাঁ, রপ্তানি আয় এখন আসলে কমারই কথা, তার কারণ আমাদের কিন্তু মেইন সিজনটা শেষ হয়ে গেছে, মানে যে উইন্টারকে টার্গেট করে যেটা করা হয় তো সেটা নেই। এটাকে স্বাভাবিক বলছেন সময়কাল বিবেচনায়? এই সময়টাতে মানে স্বাভাবিক নয়, তার কারণ আমাদের হাতে আসলে আরো অর্ডার থাকা উচিত ছিল। হ্যাঁ, কারণ 20%-এরও বেশি কিন্তু 20%-এর বেশিটা খুবই আতঙ্কিত হওয়ার মতো, কারণ হচ্ছে যে এত কিন্তু ড্রপ করে না আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে। তো এটা এমন নয় যে এটা কোভিডের সময় বা রাশিয়া যুদ্ধ যখন মাত্র শুরু হলো তখন হয়তো আমরা এরকম চিন্তা করতে পারতাম, কিন্তু এখন যেটা হয়েছে মেইনলি গার্মেন্টসে ড্রপ করেছে। আর আরেকটা বড় সংখ্যার বিষয় হচ্ছে যে মে মাসের পর থেকে কিন্তু আমাদের হাতে সেরকম অর্ডার নেই, এর মধ্যে আবার উপসাগরীয় যুদ্ধ, আর এর পাশাপাশি বিশ্ব অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এখন একটা বড় রকমের দুঃসময় যাচ্ছে। আর আমাদের যারা প্রতিযোগী রয়েছেন, বিশেষ করে যে ভারত, তারা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করে ফেলেছে, তো তারাও কিন্তু ওই দিক দিয়ে এগিয়ে গেছে, চীনও কিন্তু খুব দ্রুত আগাচ্ছে। তো এই অবস্থায় আমাদের আসলে এখন এক্সপোর্টের জায়গাতে ডাইভার্সিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট। আমরা যে প্রথাগত যে সমস্ত রপ্তানি বাজার ইউরোপিয়ান ইউনিয়ন বা মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ওইটার বাইরে আমাদের আসলে ইউরোপের যে অন্যান্য যে দেশগুলো আছে নন ইউ, এবং এর পাশাপাশি যে আফ্রিকা আছে, ল্যাটিন আমেরিকাতে 4টা অর্থনীতি আছে, যেমন ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, চিলি।
তো তাদের ওখানে যেতে হবে। আর এর পাশাপাশি ইস্ট এশিয়াতে আমাদের আসলে ফুটপ্রিন্টটা বাড়াতে হবে। এভাবে করতে পারলে আমি মনে করি যে আসলে আমাদের রপ্তানি সামনের দিনগুলোতে বাড়ানো সম্ভব। একইভাবে এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, সেটির প্রভাব তো অনেকে বলছে, বিশেষ করে উদ্যোক্তারা বলছেন একটা বড় প্রভাব পড়তে পারে। আপনার কাছে কি মনে হয় সমাধান কি হতে পারে আসলে এই যে সংকটকালীন সময়, এখানে আমরা কি করতে পারি? মধ্যপ্রাচ্য আমাদের কিন্তু একটা উদীয়মান গন্তব্য রপ্তানির, বিশেষ করে যে আমরা গার্মেন্টস সহ যে খাদ্যপণ্যগুলো আছে সেগুলো আমরা রপ্তানি করে থাকি। এবং শুধুমাত্র দুটি দেশ, মানে এখানে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে আমাদের প্রায় $1 বিলিয়ন কিন্তু রপ্তানি হচ্ছে, বা অন্যান্য দেশও আছে আমাদের যে খুবই ভালো একটা গন্তব্য। তো সেটাই কিন্তু এখন একটা বড় অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তারা নিজেরাই ব্যবসা ঠিকমতো করতে পারবে কিনা এই সময়ে, সেটা যথেষ্ট সন্দেহ রয়েছে। এক হচ্ছে আমাদের রপ্তানি, সেখানে একটা ধাক্কা, তো আর অন্যদিকে হচ্ছে রেমিটেন্স, সেটাও একটা ধাক্কা লাগতে পারে ঈদের আগে। তো এখন আমাদের আসলে মার্কেট অ্যান্ড প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন দুইটাই খুবই ইম্পর্ট্যান্ট। তার কারণে এক শুধু গার্মেন্টসের উপরে আমরা এত বেশি ভরসা করছি, আর গন্তব্য হচ্ছে মাত্র কয়েকটা হাতে গোনা। তো এটা দিয়ে আসলে হয় না, আমাদের অন্য প্রোডাক্টও নিয়ে আসতে হবে, বিশেষ করে অর্থাৎ বৈচিত্র্যকরণের কথা বলছেন প্রোডাক্ট এবং বাজারের ক্ষেত্রে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম বিশ্ব জ্বালানির বাজার এবং রফতানি আইন নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বীজের গবেষণা পরিচালক অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। অন্য প্রসঙ্গ, 3 মাসে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ কমেছে 87,298 কোটি টাকা। 1,52,790 কোটি টাকা কমেছে প্রভিশন ঘাটতি। নির্বাচনের আগে বড় অঙ্কের খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,57,216 কোটি টাকা। এদিকে ঋণ খেলাপিদের বিষয়ে বাংলাদেশ ব্যাংক জিরো টলারেন্স দেখাবে বলে জানিয়েছেন মুখপাত্র। সেলিয়া সুলতানার রিপোর্ট। গত সেপ্টেম্বরে খেলাপির হার ছিল 35.73%। সে সময় খেলাপির পরিমাণ ছিল 6,44,515 কোটি টাকা, আর মোট ঋণ স্থিতি ছিল 18,03,839 কোটি টাকা। বড় অঙ্কের খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগে এ হার নেমে এসেছে 30.60%। খেলাপি ঋণের মধ্যে 94%ই মন্দজনিত বা আদায় অযোগ্য ঋণ। একই সময়ে ঋণ বিতরণের পরিমাণ ছিল 18,20,915 কোটি টাকা। নির্বাচনের আগে খেলাপি ঋণের পুনঃতফসিলের শিথিলতা ব্যাংকগুলোতে অর্থ ফিরিয়েছে, যা সহায়তা করেছে মূলধন ঘাটতি পূরণে। ব্যাংকগুলি যদি পর্যাপ্ত লিকুইড হতে পারে, অর্থাৎ যে ঋণগুলো ইতিমধ্যে খেলাপি হয়েছে সেগুলো যদি ব্যাংকে ফেরত আসা শুরু করে, তবেই শুধুমাত্র এই অবস্থার উন্নতি ঘটবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2019 সালের মার্চেই প্রথমবারের মতো খেলাপি ঋণ লাখের ঘর ছাড়ায়। রাজনৈতিক ছত্রছায়ায় এই বোঝা আরও বাড়তে থাকে। সংস্কার মৌসুমে বাংলাদেশ ব্যাংকের কঠোরতায় তা স্থবির থাকলেও লুকোনো খেলাপি ঋণ সামনে আসে। ফলে কঠোরতা ধরে রেখে ঋণ খেলাপিরা কোনো রাজনৈতিক সহায়তা পাবে না বলে ব্যাংকগুলোর প্রতি বার্তা নতুন গভর্নরেরও। গভর্নর মহোদয় এই বাণীটাই দেওয়ার চেষ্টা করেছেন যে এই ধরনের নতুন কোনো দুর্বৃত্ত সৃষ্টি হবে, তার পাশে সরকার বা রাজনৈতিক দল থাকবে, এটা ভাবার কোনো কারণ নেই। ওই ধরনের দুর্বৃত্তরা আর কখনো কোনো পলিটিক্যাল সাপোর্ট পাবে না। 2024 সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল 3 লাখ কোটি টাকার বেশি। খেলাপির হার ছিল 20.2%। বিতরণকৃত ঋণের স্থিতি ছিল 17,11,000 কোটি টাকা। এ হিসেবে এক বছরের নিট খেলাপি ঋণ বেড়েছে 2,11,000 কোটি টাকা, অর্থাৎ 37.94%। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানে বেড়েছে আমদানি রফতানির পরিধি। এ বিষয়ে আরও খবর জানাতে বাংলাবান্ধা স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সোহাগ হায়দার। চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, দেখুন, আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর। মূলত বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভুটানের সাথে এই বন্দর দিয়ে ব্যবসায়িক যে কার্যক্রম রয়েছে সেটি পরিচালনা হয়ে আসছে দীর্ঘদিন ধরে। তবে আমরা দেখেছি গত 1 মাস আগে এই বন্দরটিতে আমদানি রপ্তানিতে অনেক কিছুটা ভাটা পড়েছিল, যা আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে। মূলত নির্বাচনের আগে আমরা দেখেছি যে এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকলেও কিন্তু বাংলাদেশের যে কনস্ট্রাকশন সাইডের কাজ ছিল সেটা কিন্তু বন্ধ থাকায় কিন্তু ব্যবসায়ীরা একটা চরম বিপাকে পড়েছিল। তবে
এখন ভোট নির্বাচনের পর কিন্তু এই বন্দরে আমদানি পরিধিও অনেকটা বেড়েছে এবং ব্যবসায়িক যে কার্যক্রম বাংলাদেশের অভ্যন্তরে যে কনস্ট্রাকশন সাইটগুলোর কাজ রয়েছে সেটা বৃদ্ধি পাওয়ায় কিন্তু এই বন্দরে আবার প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। আমি বলে রাখি যে এই বন্দরে প্রত্যেক দিন সকাল থেকে বিকেল পর্যন্ত 200 থেকে 250-র অধিক ট্রাক আমদানি হচ্ছে, পাথর নিয়ে এই বন্দরে প্রবেশ করছে। একই সাথে শুধু আমদানি না, এই বন্দর দিয়ে যে রপ্তানি কার্যক্রম বাংলাদেশের বিভিন্ন পণ্য, যে সকল পণ্য ভারত এবং ভুটানে পাঠানোর প্রক্রিয়া করা হয়েছে সেগুলো কিন্তু এই বন্দর দিয়ে রপ্তানি করা হচ্ছে। এতে করে আমরা দেখেছি যে আমদানি রপ্তানি দুই দিক দিয়ে এই বন্দরটি অনেকটা কর্মযজ্ঞে ফিরে এসেছে এবং এখানকার সংশ্লিষ্ট যারা বলছেন তারা বলছেন যে বন্দরের কার্যক্রম কিন্তু যেভাবে বাড়ছে এই অব্যাহত অবস্থা থাকলে কিন্তু আগামীতে এর পরিধি আরো বাড়বে। তবে এখানে আমরা একটি সমস্যা লক্ষ্য করেছি যে বন্দর দিয়ে ভারতীয় ভিসা না মেলায় কিন্তু এই বন্দরের যে পাসপোর্টধারী যাত্রীরা রয়েছে তারা কিন্তু বিপাকে পড়ছে এবং অনেকটা শুনশান নিরাপত্তা অবস্থায় থাকছে এখানকার ইমিগ্রেশন ব্যবস্থা। তো এর ছিল আমার কাছে বাংলাবান্ধা স্থল বন্দর থেকে বন্দরের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বাংলাবান্ধা স্থলবন্দর থেকে। দেখছেন এই সময়ের বাণিজ্য। এবার জানাবো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেনের খবর। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছে ডিএসসির ওয়েবসাইটে। দর্শক, আমরা আজকে যেটি দেখতে পাচ্ছি, গতকালকে সকাল পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চললে আজকে এখন পর্যন্ত 1 ঘন্টা 20 মিনিটের মতো লেনদেন হয়েছে এবং সেই লেনদেনে আমরা দেখছি নিম্নমুখী প্রবণতার সূচকগুলোর ক্ষেত্রে এবং প্রধান 3টি যে সূচক আছে ডিএস প্রধান সূচকেও আমরা দেখেছি এখন পর্যন্ত 106.47 কিন্তু কমেছে এবং যেটি দেখেছি আমরা এখন প্রধান সূচক 5427.57 পয়েন্ট অবস্থান করছে। সরিয়া সূচকেও একই ধরনের প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, 14 পয়েন্ট কমেছে এবং অবস্থান করছে 1085.40 পয়েন্ট এবং একই সাথে আমরা যেটি দেখছি বাছাইকৃত সূচকের ক্ষেত্রে 49 পয়েন্ট কমেছে এবং সেটি অবস্থান করছে 2086.41 পয়েন্টে। এখন পর্যন্ত মোট লেনদেন হয়েছে 370 কোটি টাকা এবং এক্ষেত্রে 46টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে এবং কমেছে যেসব প্রতিষ্ঠানের শেয়ার তার সংখ্যা হচ্ছে 310 এবং অপরিবর্তিত রয়েছে 32টি। অর্থাৎ আমরা এর আগে প্রথম দিনের যে এই সপ্তাহের প্রথম কার্যদিবসে যেটি দেখেছিলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধের একটি প্রভাব, সেটি কিন্তু আমরা আজকে আবার দেখতে পাচ্ছি এবং আমরা যদি একটু এখন পর্যন্ত যে লেনদেন হয়েছে তার সবশেষ অবস্থা জেনে কারা আসলে শেয়ার বিক্রিতে শীর্ষে অবস্থান করছেন। সিটি ব্যাংক তারা এখন পর্যন্ত 33 কোটি টাকা শেয়ার বিক্রি করেছেন, তাদের শেয়ার বিক্রি হয়েছে সর্বোচ্চ 32 টাকা 10 পয়সায় এখন পর্যন্ত তাদের প্রত্যেকটা শেয়ার বিক্রি হয়েছে। এছাড়া বাকি যে অবস্থান শীর্ষ 5-এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রবি আজিয়েটা, ব্র্যাক ব্যাংক, ওরিয়ন ইনফিউশন এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো তারা কিন্তু এখন পর্যন্ত শেয়ার বিক্রির ক্ষেত্রে সবচেয়ে ভালো অবস্থান অর্থাৎ শীর্ষ অবস্থানে অবস্থান করছে। তো এই ছিল আমার কাছে শেয়ার ডিএসসির ওয়েবসাইট থেকে সবশেষ আপডেট। জমে উঠতে শুরু করেছে রাজশাহীর সিল্ক বাজার। বিস্তারিত জানতে সোপুরা এলাকায় আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি, চলে যাচ্ছে তার কাছে। রকি, আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজশাহীতে সিল্কের পোশাকের বেচা কেনা জমে উঠতে শুরু করেছে। আমরা রাজশাহীর যে সোপুরা এলাকা আছে সেখানে সিল্কের যে শোরুমগুলো রয়েছে সেখানে অবস্থান করছি। মূলত এইখানে আপনারা দেখছেন যে এখানে নারীরা বিশেষ করে শাড়ির জন্য তারা কিন্তু উন্মুখ হয়ে আছেন এবং সিল্কের শাড়ি তাদের খুবই পছন্দ, মানে ভালো, গুণে ভালো এবং সবসময় পরে আসলে এটি অনেক বেশি আরামদায়ক হওয়ার কারণে আসলে যে কোনো উৎসব পার্বণেই তারা আসলে এই সিল্কের জন্য কিন্তু সিল্কের শাড়ির জন্য তারা কিন্তু ছুটে বেড়ায়। আমরা বিশেষ করে রাজশাহীর সোপুরা সিল্ক, রাজশাহী সিল্ক, পাশাপাশি যে কয়েকটি সিল্কের শোরুমগুলো রয়েছে সব সিল্কের শোরুমগুলোতে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড় এখন আস্তে ধীরে ধীরে লক্ষ্য করছি। বেলা যত বাড়ছে এই ভিড় কিন্তু ঠিক ততই বাড়ছে। আপনারা জানেন যে আরো যেহেতু বেশ কিছুদিন ঈদের বাকি আছে সেই কারণে এখনো একেবারে খুব বেশি যে জমজমাট লোকারণ্য অবস্থা সেটি কিন্তু না দেখলেও কিন্তু যারা আসছেন তারা তাদের পছন্দের জিনিস কিনছেন, পাশাপাশি তাদের প্রিয়জনদের জন্য কিনছেন, একই সাথে কিন্তু তাদের পরিবার পরিজন সহ অনেকে আসছেন এসে তাদের পছন্দের জিনিসটি কিনছেন। সব মিলিয়ে যদি বলা চলে এখানে রাজশাহীর এখানে বিশেষ করে সিল্কের শাড়ি, 3 পিস,
পাঞ্জাবি এসব বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি। এবং আমরা এখানে আসলে যারা বিক্রেতা রয়েছে, বিশেষ করে রাজশাহী সোপুরা সিল্কের যে ম্যানেজার সাইদুর রহমান, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, ঐতিহ্যবাহী রাজশাহী সিল্কের 3,500 থেকে শুরু করে 55,000 পাঞ্জাবি বিক্রি হচ্ছে, 5,000 থেকে 25,000 এবং 6,000 থেকে 32,000 টাকায় বিক্রি হচ্ছে থ্রি পিস। সব মিলে জমজমাট বেচা কেনা কিন্তু এখন শুরু হচ্ছে, এমনটা আসলে তারা বলছেন। আগামী যত দিন যাবে বেচা কেনা আরো বেশি বাড়বে বলে তারা জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী সিল্ক থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী থেকে। গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ বিষয়ে ব্রিফ করছেন আইনজীবীরা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। 1972 সালের পর থেকে সংবিধান গৃহীত হওয়ার পর থেকে প্রেসিডেন্ট অর্ডার বলে আমাদের রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোতে নেই। হবে না এই মর্মে রুল দিয়েছে এবং এই দুটি বিষয় এখন সর্বোচ্চ আদালতে বিচার। মাইক্রোফোনটা একটু দেন না, এ ফাঁকেতে দেন না ভাই, মাইক্রোফোনটা একটু। কোনো আইনকে চ্যালেঞ্জ করলে এসিতে কখনো দেয় না এবং আমরা এসিতে চাই। আমরা বলেছি, আমার ভাই যেটা জিজ্ঞেস করছেন, নাম হচ্ছে জুলাই সংস্কার বাস্তবায়ন ব্র্যাকেট সংস্কার অধ্যাদেশ। আদেশ কেন অবৈধ হবে না এবং গণভোট অর্ডিন্যান্স কেন অবৈধ হবে না, যার মধ্য দিয়ে দুটি বিষয় সর্বোচ্চ আদালতের বিচারাধীন। দেখেন, আমরা জুলাই সংস্কার এই অধ্যাদেশ চ্যালেঞ্জ করার বা আদেশ চ্যালেঞ্জ করার বেসিক গ্রাউন্ড ছিল ওনারা ভবিষ্যৎ সংসদকে হাত পা বেঁধে দিয়েছে, এটা করতেই হবে। আমরা সেই ভুলে করবো না। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন শেষ লাইন, যে দিন শেষে আইনের শাসনই হবে আমার সরকারের মূল কথা। আমরা বিশ্বাস করি যে বর্তমান সরকার এবং সংসদ রুল অফ ল প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন মনে করেন তারা সেটা আমরা ডিলিট করে দিয়েছি। কারণ এই অধ্যাদেশ রুল হলে যদি আমরা রুলে ইনশাল্লাহ বিজয়ী হই তখন তো শপথ সবই পাচ্ছি। এই অধ্যাদেশকে আমরা সহজ বাংলায় আমরা জুলাই সংস্কার শর্টকাটে আদেশ এবং গণভোট এই দুটি প্রোপ্রাইটি চ্যালেঞ্জ, এই দুইটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। কারণ বিগত সরকার 106 অনুচ্ছেদ শাসনের মধ্যে আছে ছিল। তাহলে একটা প্রশ্ন থেকে যায় যে কর্তৃপক্ষ যে আইনজীবীরা আছে তারা বলেন যে যদি এটা অসাংবিধানিক হয়, যদি এই প্রশ্নগুলো ওঠে তাহলে নির্বাচন ব্যবস্থা যেটি নাকি এই সংবিধানের মধ্যে নেই, তারপরে ডক্টর ইউনূসের যে না, এটি আমার বন্ধুরা বলছেন হয়তো বিভ্রান্তি ছড়ানোর জন্য। নির্বাচন আমাদের সংসদীয় গণতন্ত্র, নির্বাচন যে কোনো সময় হতে পারে। আপনারা অবগত আছেন বিশ্বের বহু গণতান্ত্রিক দেশে মধ্যবর্তী নির্বাচন 2 বছর পর হয়, রাষ্ট্রপতি মনে করে সংসদ ভেঙে দেওয়া দরকার। এখানে পৃথিবীর কোনো সংবিধানে, আমি একজন সাংবিধানিক আইনের ছাত্র হিসেবে কোনো সংবিধানে আমি দেখিনি যে কোনো দেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেলে সেই দেশে কি হয়। গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ নিয়ে রিটের বিষয়ে ব্রিফ করছিলেন আইনজীবীরা। সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্ট থেকে। মধ্যপ্রাচ্য সংকটে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। এতে একদিনে বিশ্ববাজারে দাম বেড়েছে 1%। আর দেশের বাজারে মার্চের প্রথম 3 দিনে ভরিতে দাম বেড়েছে 8,748 টাকা। ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের জেরে নিরাপদ বিনিয়োগের মাধ্যম স্বর্ণের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। এতে স্পট গোল্ডের দাম 1% বেড়ে আউন্স প্রতি দাঁড়িয়েছে $5,377। সপ্তাহ ব্যবধানে বিশ্ববাজারে স্বর্ণের দাম 4.5% বেড়ে গেছে। এদিকে একদিনের ব্যবধানে দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম। এ দফায় প্রতি ভরিতে সর্বোচ্চ 3,324 টাকা বেড়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস জানায়, দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম 2,77,428 টাকা হয়েছে। এদিকে 21 ক্যারেট 2,64,772 টাকা, 18 ক্যারেট 2,26,981 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ 1,85,749 টাকায় বেচাকেনা হচ্ছে। চলতি মাসের 3 দিনে দাম বেড়েছে 8,748 টাকা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়াকে একটি বৈশ্বিক পর্যটন পরাশক্তিতে রূপান্তর করতে চায় দেশটির সরকার। প্রান্তিক অর্থনীতিকে চাঙা করতে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বুধবার রাজধানী সিউলে অনুষ্ঠিত হয়েছে জাতীয় পর্যটন কৌশল বৈঠক, যেখানে দীর্ঘ 8 বছর পর এই প্রথম কোনো প্রেসিডেন্ট সরাসরি এমন বৈঠকে সভাপতিত্ব করলেন। গেল বছর দেশটিতে বিদেশি পর্যটক বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। এবার 2030 সালের মধ্যে 3 কোটি বিদেশি পর্যটকের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন প্রেসিডেন্ট লি জেংমিয়ং। বর্তমানে প্রায় 80% বিদেশি পর্যটক রাজধানী সিউলে কেন্দ্রীভূত। সরকার মনে করছে এই প্রবণতা অব্যাহত থাকলে দেশের অন্যান্য অঞ্চলের অর্থনীতি পিছিয়ে পড়বে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হরমুজ বন্ধ এক জ্বালানি স্থাপনা, ইরানের হামলায় তেল গ্যাসের বাজারে অস্থিরতা, অপরিশোধিত জ্বালানির দাম বেড়েছে 13%। এলএনজি পরিবহনে জাহাজ ভাড়া 45 ভাগ বাড়তি। রফতানিতে বড় ধাক্কা, এক মাসে কমেছে 20%। ধারাবাহিক নেতিবাচক প্রবৃদ্ধিতে পোশাক খাত ঘুরে দাঁড়াতে সময় লাগবে বলছেন উদ্যোক্তারা। চাপ বাড়াচ্ছে মধ্যপ্রাচ্য সংকট। এবং খেলাপি ঋণের লাগাম 3 মাসে কমেছে 87,298 কোটি টাকা। 1,52,790 কোটি টাকা কমেছে প্রভিশন ঘাটতি। ঋণ আদায়ে জোর দেওয়ার ফল দাবি বাংলাদেশ ব্যাংকের। এই ছিল সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন ইমদাদ আব্দুল হক। আপনাকে ধন্যবাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।